গতকাল অবশেষে আমরা দেখলাম যে মাত্র কয়েকটি আসন বাদ দিয়ে প্রায় সব আসনে বিজেপি তাদের প্রার্থী অবশেষে ঘোষণা করে দিল এবং সেই প্রার্থী ঘোষণা হওয়ার পরই আমরা একের পর এক ফোন পাচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই ফোন করছেন উদ্বিগ্ন বিজেপি কর্মী এবং সমর্থকরা। তাদের মনে একটাই প্রশ্ন যে এই প্রার্থী তালিকা ঘোষণার পর দিকে দিকে যেভাবে কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখা যাচ্ছে, যেভাবে জেলা অফিস বা রাজ্য অফিসের বাইরে সাধারণ বিজেপি কর্মী সমর্থকরা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন, এটা গিয়ে কোথাও কি বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে? বিজেপি যে ক্ষমতায় আসতে পারে এরকম একটা জায়গা থেকে ক্রমশ কি তারা পিছিয়ে যাচ্ছে? প্রথমত এই নিয়ে আমাদের ভাবিত হওয়ার কারণ নয়, কেননা আমরা কোনো রাজনৈতিক দলের সংস্রবে নেই এবং কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলো বা না এলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কারণ নয়। কিন্তু তারা এই প্রশ্নটা আমাদের করছেন সম্ভবত এই কারণে, কেননা আমরা বিগত দিনে যে সমীক্ষাগুলি নিয়ে এসেছি সেই সমীক্ষাগুলিতে স্পষ্ট ইঙ্গিত ছিল যে রাজ্যে এবার বোধহয় পরিবর্তন হচ্ছে এবং আমরাই বোধহয় একমাত্র সংস্থা যারা এই দাবিটি করছি পশ্চিমবঙ্গের বিভিন্ন যারা রাজনৈতিক সার্ভে করছেন তাদের মধ্যে থেকে, এবং সেই কারণেই তারা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এই প্রশ্নটি ছুঁড়ে দিচ্ছেন। যখনই এই প্রশ্নটি আমাদের কাছে এলো, সুতরাং রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমরা তারপরে এটা নিয়ে বিশ্লেষণ করা শুরু করি। আমরা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি, বিজেপির অন্যতম শীর্ষ নেতা বা বড় মাপের রাজ্যভাবের নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। তার সঙ্গে আমরা যেটা কথা বলি সেটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে, এবং বোঝার চেষ্টা করি সত্যি এই যে একটা কোথাও গিয়ে উদ্বিগ্ন ভাব উঠে আসছে এবং মানুষের মনে প্রশ্ন জাগছে বিজেপি কি পিছিয়ে যাচ্ছে, এটা কতখানি সারবত্তা রয়েছে, কারণ আমরা আমাদের ফাইনাল ওপিনিয়ন পোলের জায়গায় রয়েছি এবং সেখান থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, সেখান থেকে আমরা বেশ কিছু আইডিয়া পেয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য স্পেশাল ভিডিওটি বানাচ্ছি। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়াতে আপনাদের স্বাগত, আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলার জনমত, যেখানে আমরা সেই সব বিষয়গুলি আলোচনা করি যা এবারের নির্বাচনকে প্রভাবিত করতে পারে বা করছে। আজকে আমরা করব চুলচেরা বিশ্লেষণ এমনই একটি বিষয়ের যেটা অত্যন্ত জ্বলন্ত ইস্যু বর্তমানে রাজ্য রাজনীতিতে, তা হচ্ছে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর যেভাবে কর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ছে, তাতে বিজেপি কি ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং বিজেপির বাংলা জয়ের স্বপ্ন কার্যত কি ধূলিসাৎ, তা নিয়ে করবো আমরা চুলচেরা বিশ্লেষণ। যেটা বললাম, আমরা এই নিয়ে কথা বলেছিলাম একাধিক জায়গায় এবং সেখানে আমরা যে ক্ষোভ বিক্ষোভগুলো হচ্ছে সেটার তিনটি মূল কারণ আমরা দেখতে পাচ্ছি বা তিনটি মূল এজেন্ডাতে এই ক্ষোভ বিক্ষোভ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অন্য দল থেকে এসেই বিজেপিতে প্রার্থী হয়ে গেছেন যারা এতদিন রক্তঘাম ঝরিয়ে বিজেপিটা করলেন, তাদের কেন প্রার্থী করা হয়নি। 2 নম্বর ক্ষোভের জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভূমিপুত্র বা কন্যাকে প্রার্থী না করে বিজেপিরই অন্য জায়গা থেকে প্রার্থী নিয়ে এসে কেন বসিয়ে দেওয়া হচ্ছে, এইটা নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। এবং 3 নম্বর, যেটা এই দ্বিতীয় পয়েন্টটাকে হয়তো স্যাটিসফাই করছে, যে ভূমিপুত্রকেই প্রার্থী করা হয়েছে কিন্তু সেখানে অভিযোগ উঠছে যে টাকার বিনিময়ে নাকি টিকিট বিক্রি করা হয়েছে, অর্থাৎ সেখানকার যারা দায়িত্বে ছিলেন তারা যে সব নাম পাঠিয়েছেন সেখানে এমন নাম রয়েছে যিনি প্রার্থী হওয়ার নাকি যোগ্য নন, তিনি টাকার বিনিময়ে সেই টিকিটটি কিনে নিয়েছেন। এখন এটি তো তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু যেখানে অভিযোগটা উঠছে স্বয়ং বিজেপি কর্মীদের মাঝখান থেকে, সেখানে এটা নিয়ে তো অবশ্যই ভাবতে হবে। যাই হোক, প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অন্য দল থেকে এসে বিজেপিতে প্রার্থী হয়ে গেলেন কি করে, কেন সাধারণ বিজেপি কর্মী বা সাধারণ মানুষকে সেখানে প্রার্থী করা হলো না। দেখুন, এখানে এটা নিয়ে যখন আমরা কথা বলছি বিজেপি নেতাদের সঙ্গে বা বিজেপির যারা দায়িত্বে রয়েছেন তাদের কিছু মানুষের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল এটা নিয়ে, তারা বলছেন যে তারা বেশ কিছু স্ট্যাটিস্টিক্স দিয়েছেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন আমরা স্ট্যাটিস্টিক এবং ডেটার উপর কিন্তু খেলতে ভালোবাসি, এবং সেটা নিয়ে যদি ঠিকঠাকভাবে আমাদের কনভিন্স করানো না হয়, আমি অন্তত ব্যক্তিগতভাবে কোনো সময় কনভিন্স হই না। সুতরাং তারা একটা বেশ সুন্দর স্ট্যাটিস্টিক্স আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তারা বেশ কিছু নাম বলছেন, যেমন অশোক দিন্দা, শুক্রা মুন্ডা, উইলসন চম্প্রামানি, এরা কারা ছিলেন? এরা কিন্তু ছিলেন অন্য দলের বিধায়ক এবং এরা বিজেপিতে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কি তারা টিকিট পেয়েছেন? টিকিট কিন্তু পাননি তারা। অন্যদিকে আরেকটি নাম সরলা মুর্মু, যার নাম ছিল বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকায়, তিনি সেখান থেকে ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় তার ঠাঁই মেলেনি। সুতরাং অন্য দল থেকে এলেই যে বিজেপিতে টিকিট পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই হয়েছে অন্য দল থেকে এসে বিজেপিতে টিকিট পেয়েছে, কিন্তু বিজেপিতে এসেই যে অন্য দল থেকে টিকিট পেয়ে যাবেন এমনটা কিন্তু হয়নি। এবং যদি আপনারা সামগ্রিকভাবে দেখেন, পশ্চিমবঙ্গের যে 294টি আসনের প্রার্থী তালিকা আছে তার মধ্যে একটি পুরুলিয়ার আসন আজসুকে ছেড়েছে বিজেপি, এবং পাহাড়ের 3টি আসন যেরকম আমরা এক্সপেক্ট করেছি
বলেছিলাম 3টি আসন ছাড়া আছে এবং খুব সম্ভবত জিএনএলএফ সেখানে বিজেপির হয়ে প্রার্থী দেবে, বিজেপির জোট সঙ্গী হবে তারা, এবং সেই কারণে এই 3টি আসন ছাড়া রয়েছে। বাকি 290টি যে আসন রয়েছে তার মধ্যে অন্য দল থেকে আসা লোক টিকিট পেয়েছেন এমন সংখ্যাটা কিন্তু হাতে গোনা, এবং সেটা 30, 35, 40টির বেশি নয়, এমনটি দাবি অন্তত বিজেপি নেতৃত্বে বা যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা সেরকম জায়গাটা বলেছেন। এবং তারা বলছেন বহু মানুষ এমন রয়েছেন যারা অন্য দল থেকে এসেছেন এবং অন্য দলে তারা কিন্তু জনপ্রতিনিধি ছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয়নি। শুধু তাই নয়, দুটি নাম তারা আরো এমন ইম্পর্টেন্ট নাম বলেছেন যারা অন্য দল থেকে এসেছেন এবং বিজেপিটা বেশ দীর্ঘদিন ধরেই করছেন এবং খুব জোরের সঙ্গে করছিলেন, জয়প্রকাশ মজুমদার এবং শঙ্কুদেব পান্ডা। তারা কিন্তু টিকিট পাননি। শুভেন্দু অধিকারীর হাত ধরে আসা সজল ঘোষ, প্রদীপ ঘোষের ছেলে সজল ঘোষ, তাকে ভাবা হয়েছিল কলকাতা থেকে কোথাও একটা টিকিট দেওয়া হবে, কিন্তু তিনি শেষ পর্যন্ত টিকিট পাননি। সুতরাং এরকম নাম অনেকেই রয়েছে। আবার বিজেপির অন্তরে এমন বেশ কিছু নাম রয়েছে যারা দীর্ঘদিনের বিজেপি করছেন, তারা টিকিট পাননি। সেই নামের মধ্যে রয়েছে রাজকমল পাঠক, দুধ কুমার মণ্ডল, রাজকুমার কেশরী, রিতেশ তিওয়ারি, জিষ্ণু বসু, সায়ন্তন বসু। শেষ নামটি নিন, সায়ন্তন বসু, যিনি বিজেপির ছাত্র পরিষদ করেছেন, এবিভিপি করেছেন, যিনি বিজেপির যুব করেছেন, বিজেপির মাদার করেছেন এবং বিজেপির যে রাজ্য কমিটি তার রাজ্য সম্পাদক তিনি পরপর 2টি টার্মে রয়েছেন। এইরকম একজন লোককে কিন্তু টিকিট দেয়নি বিজেপি এবারে। সুতরাং বিজেপির এই টিকিট দেওয়া না দেওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে। কোথাও সেখানে অন্য দল থেকে আসা লোককে টিকিট দিতে হয়েছে কারণ তিনি সেখানে বেস্ট ক্যাটাগরির লোক ছিলেন, কোথাও একটা সেলিব্রিটি মুখ দিতে হয়েছে কারণ সেখানে বহু টিকিটের দাবিদার ছিল, সেখানে সেলিব্রিটি মুখ দিলে যে বিপক্ষের প্রার্থী আছেন সেই জায়গাটা গিয়ে কোথাও গিয়ে সঠিক হবে এবং সেইভাবেই সেটা করা হয়েছে। এবং আপনারা যদি খবর রাখেন, আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস 4টি কেন্দ্রে প্রার্থী বদল করতে বাধ্য হয়েছে। তারা নতুন প্রার্থী দিয়েছেন সেখানে এবং সরকারিভাবে কিন্তু তৃণমূলের তরফে এই নিয়ে কারণ কিছু দর্শানো হয়নি। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বিজেপির এই প্রার্থী তালিকা গতকাল প্রকাশ হলো এবং তারপরে আজকে চাপে পড়ে 4টি কেন্দ্রের প্রার্থী তৃণমূলকে বদল করতে হলো। তাহলে তৃণমূল কংগ্রেস এমন একটি দল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, তিনি যা বলেন তার উপরে কেউ কথা বলার সাহস রাখেন না, এমনটি আমরা জেনে এসেছি, শুনে এসেছি, এমনই একটা ধারণা রয়েছে। সেই দলেও 4টি কেন্দ্রের প্রার্থী বদল করতে হলো। তাহলে কোথাও গিয়ে কি বিজেপির এই যে প্রার্থী তালিকা আছে তা চাপ সৃষ্টি করছে শাসক দলের কাছে এবং সেখানেই তাদেরকে ব্যাকফুটে চলে যেতে হচ্ছে এবং এই কারণেই তারা প্রার্থী বদল করতে হচ্ছে? এই প্রার্থী তালিকার পর কিন্তু এমন প্রশ্নটিও উঠে যাচ্ছে। এবার ভূমিপুত্র বা কন্যা কেন প্রার্থী নন, যেটা বললাম যে একটা সিটে এবার বিজেপি ক্ষমতায় আসতে পারে এরকম একটা হাওয়া রয়েছে এবং সেই হাওয়া থেকে এক একটি সিটে 25, 30, 50, 60, 70, 75টি আবেদন জমা পড়েছে এক একটি সিটে প্রার্থী হওয়ার জন্য। এখন যাকেই প্রার্থী করা হোক বাকি অন্যরা কিন্তু সেখানে ডিপ্রাইভড হবেন এবং সেই জায়গা থেকে হয়তো অনেক সময় হয়েছে যে সেখানে সেলিব্রিটি প্রার্থী দেওয়া হয়েছে, সেখানে অন্য জায়গা থেকে একজন শীর্ষ নেতাকে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে এই যারা টিকিটটা পাচ্ছেন না তাদের ক্ষোভটা একজন পেলে বাকিদের ক্ষোভ তার উপরে পড়তে পারে, সেই জায়গাটাকে মিটিগেট করার চেষ্টা করা হয়েছে। আর টাকার বিনিময়ে প্রার্থী করা, এটা তো বারবারই বলছি যে এটা তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু কর্মীরা যখন প্রশ্ন তুলছেন এটা নিয়ে নিশ্চয়ই বিজেপি পরবর্তীকালে ভাবনা চিন্তা করবেন যে কেন সেরকম মানুষকে টিকিট করা হয়েছে। এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে অনেক জায়গাতেই হয়তো প্রার্থী চয়ন ভুল হয়েছে, কিন্তু 290টা আসনে যখন প্রার্থী করা হচ্ছে সেখানে 10-20টা আসনে, কারণ ক্ষোভ বিক্ষোভ যদি দেখেন তা কিন্তু এত ব্যাপকভাবে দেখানো হচ্ছে, বিজেপির অফিস একদম ভাঙচুর হচ্ছে, সামনে গিয়ে কর্মীরা কান্নাকাটি করছেন, এই ধরনের যে ঘটনা ঘটছে সেটা কটা আসন নিয়ে? 20-25টি আসন নিয়ে এরকম ঘটনা ঘটছে। 290টি আসনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতেই পারে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, বিজেপির এই যে প্রার্থী বাছাই হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিটি বিজেপির, যাদের কাছে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সঙ্গে আরো 4টি রাজ্য রয়েছে, সেই 4টি রাজ্য সামলে পশ্চিমবঙ্গকে সামলাতে হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিজেপির এতদিনের যে অবস্থা ছিল, ক্ষমতায় আসার মতো পজিশন কিন্তু কোনোদিনই ছিল না, সেই জায়গা থেকে এবার কিন্তু বিজেপিকে অন্যরকম করে ভাবতে হচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে এবং সেই জায়গায় গিয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে সেটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, এটা কোনো সময় এক্সপেক্টেড নয়। শুধুমাত্র এই নয়, আপনারা যদি বিজেপির হেভিওয়েট তালিকা দেখেন, 3জন আমি জেলা সভাপতির কথা বলতে পারি যারা কিন্তু লোকসভা ভোটে ফুল ফুটিয়েছেন, বিজেপির হয়ে তারা পদ্ম ফুটিয়েছেন, এরকম লোক রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে তারাও কিন্তু এবার টিকিট পাননি। যেমন রয়েছেন গঙ্গা প্রসাদ শর্মা, যেমন রয়েছেন সুবীর নাগ, যেমন রয়েছেন বিদ্যাসাগর চক্রবর্তী, এরা কিন্তু টিকিট পাননি। কিন্তু তা সত্ত্বেও কি সেইখানটা বিজেপি কি ভুল প্রার্থী দিয়েছে এমন বলা যেতে পারে? কারণ সেখানে যদি বিজেপির প্রচার দেখা যায় সেই সব প্রার্থীরা কিন্তু প্রচারে রীতিমতো ঝড় তুলছেন।
অন্যদিকে শুধুমাত্র এই ধরনের নেতাই নয়, ধরুন মুকুল রায়, রাহুল সিনহা, অনির্বাণ গাঙ্গুলি, তাদেরকে ভোটের ময়দানে নামানো হয়েছে এবং প্রত্যেককে ঠেলে দেওয়া হয়েছে কঠিন প্রতিপক্ষের সামনে। কৌশানী দেবী, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে মুকুল রায়কে, যিনি কিন্তু বিধানসভা নির্বাচনে সেই 2001 সালে লড়েছিলেন, তারপর কিন্তু কোনোদিন বিধানসভা নির্বাচনে লড়েননি। রাহুল সিনহা এক্সপেক্ট করা হয়েছিল তিনি কলকাতার আশেপাশের কোনো একটি সেফ সিট পাবেন, সেফ সিট দূরের কথা, তাকে রাজ্যের হেভিওয়েট খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে লড়তে পাঠানো হয়েছে। অনির্বাণ গাঙ্গুলি, যাকে একসময় বলা হয়েছিল বিজেপি তিনি মুখ্যমন্ত্রী মুখ হয়ে উঠতে পারেন, তাকে লড়তে পাঠানো হয়েছে সুদূর বোলপুরে। অনুব্রত মণ্ডলের গড় একদম খাস তালুক, যেখানে তার বাড়ি সেইখানে, সেই বোলপুর কেন্দ্র থেকে তিনি লড়াই করবেন এবং লড়াই করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। সুতরাং বিজেপি এই যে প্রার্থী তালিকার দিকটা করছে, এটা কিন্তু খুবই কঠিন জায়গা রয়েছে। এখন এইখানে যেটা মেন প্রশ্ন হচ্ছে, এই তো গেল প্রার্থী তালিকার ব্যাপার, কেন কিভাবে হয়েছে, এই যে বিজেপি কি এখানে পিছিয়ে যাচ্ছে, মানুষ কি এইসব ক্ষোভ বিক্ষোভ দেখে আর কি ভোট দেবেন না, এই প্রশ্নটি কিন্তু উঠছে। যেটা বলছিলাম যে এই ঘটনার পর আমরা কিন্তু সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছি এবং একটা জায়গায় স্পষ্ট, সাধারণ মানুষ কিন্তু এইসব ক্ষোভ বিক্ষোভকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছেন না। তারা যারা ভোট দেবেন এবং যারা বিজেপির হয়ে ভোট দেবেন, তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন, তারা কিন্তু ডিসাইড করে নিয়েছেন কার্যত। কেন এত বড় কথা বলছি? কেননা আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, এবং সেটা সুদূর সুন্দরবন অঞ্চল হোক, সেটা পূর্ব মেদিনীপুর হোক, সেটা হুগলি হোক, সেটা বর্ধমান হোক, আমরা বহু জায়গায় মানুষের সঙ্গে কথা বলছি। একটা রাজ্যের একটা প্রান্তে কথা বলিনি, আমরা উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের ক্ষোভ বিক্ষোভের জায়গাটা একটাই রয়েছে, আমরা একটা জায়গায় দেখছি আমরা ডিপ্রাইভড হয়েছি। কেননা যে লোকটি আমফানে দেখছে আমার বাড়িটি নষ্ট হয়ে গেছে, আমি কোনো টাকা পাইনি, অথচ আমার বাড়ির পাশে যে শাসক দলের নেতাটি আছেন, তার বাড়ি কোনো রকম ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও সে 20,000 টাকা পেয়েছে, তার ক্ষোভটা কি কোনোভাবে এই ক্ষোভ বিক্ষোভ দিয়ে চাপা দেওয়া যাবে? তিনি কি আর কোনো সময় শাসক দলকে ভোট দেবেন? অন্যদিকে যে লোকটি চাকরির ছেলে, চাকরির আশায় বাড়ি বন্ধক দিয়ে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছে, করে কোনো এক নেতাকে টাকা দিয়েছেন, সেই টাকাও তিনি আজ ফেরত পাননি, ছেলে চাকরিও আজকে পায়নি, তাহলে সে তার ক্ষোভটা কোথায় যাবে? তিনি কি এইসব বিজেপির প্রার্থী সঠিক হলো কি হলো না এই নিয়ে তিনি ভাববেন? এবং বিজেপির প্রার্থী তালিকার দিকে যদি তাকান, সেখানে দিনমজুরের স্ত্রী, তাকে করা হয়েছে প্রার্থী, সেখানে বাড়ির কাজের পরিচারিকা, তাকে করা হয়েছে স্ত্রী, তাকে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ এই রকম যে সেগমেন্ট বিজেপি করার চেষ্টা করেছে, সমাজের বিভিন্ন স্তরের যে প্রতিনিধিত্ব, সেটা সেলিব্রিটি হোক, সিনেমার নায়ক নায়িকা হোক, খেলোয়াড় হোক, বিখ্যাত অর্থনীতিবিদ হোক, বা একদম ছাপোষা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, সবাই কিন্তু প্রার্থী তালিকায় অ্যাকোমোডেট করা হয়েছে। এখন এই যে প্রার্থী 290 জন প্রার্থী রয়েছে বা 280 জন প্রার্থী রয়েছে বিজেপির বর্তমানে, কতজনের নাম রাজ্যের মানুষ জানেন, সেই এলাকার মানুষ জানেন? সুতরাং তারা তো দেখবেন শুধুমাত্র পদ্ম প্রতীকটা, যদি তারা সেই প্রতীকটাকে পছন্দ করেন তারা ভোট দেবেন, তারা যদি পছন্দ না করেন তারা ভোট দেবেন না। এবার কর্মীদের ক্ষোভ বিক্ষোভ, যেটা আমরা বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে বুঝছি যে এই ক্ষোভ বিক্ষোভ কিন্তু মিটে যেতে বাধ্য, কেননা যে কোনো ঘটনার পরই একটা এই ধরনের ক্ষোভ বিক্ষোভ আসে, যখনই সেটা প্রার্থী পছন্দ না হয়। কিন্তু সবাইকে স্যাটিসফাই করা গণতন্ত্রে কোনো সময় সম্ভব নয়। এই কর্মীরা যে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, এটা একসময় মিটিগেট হয়ে যাবে। তার কারণ হচ্ছে এদের ক্ষোভ বিক্ষোভকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং এই যে কর্মীরা রয়েছেন, এদের একটা কথা মাথায় রাখতে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আগামী দিন যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কিছু না হোক অন্তত 117টি পুরসভায় পুরো নির্বাচন হবে 6 মাসের মধ্যে। এবং যেটা এক্সপেক্টেড, রাজনৈতিক বিশেষজ্ঞরাও সে ব্যাপারে ইঙ্গিত দিচ্ছেন যে তৃণমূল জামানায় যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেখানে যে পঞ্চায়েতের প্রতিনিধিত্ব হচ্ছিল, শুভেন্দু অধিকারী এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন যে বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে, সেই পঞ্চায়েতে কিন্তু পালাবদল ঘটবে, আবার রাজ্যে কিন্তু পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ স্থানীয় যে প্রশাসন, যেখানে যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা যা সাধারণত জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পান, সেরকম দুটি বড় সেগমেন্ট পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, দু জায়গাতেই কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচন হতে পারে যদি বিজেপি ক্ষমতায় আসে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন যদি কোনো বিজেপি কর্মী এতে খুব ক্ষুব্ধ হন এবং তিনি বসে যান, তিনি কিন্তু আস্তে আস্তে নিজের রাজনৈতিক পরিসরই ছোট করে দিচ্ছেন, কেননা সাধারণ মানুষ সেই কর্মীর কোনো প্রিয় দাদা বা দিদি টিকিট পেয়েছেন কি পাননি, সেই জন্য তিনি বিজেপি করবেন কি করবেন না সেটা ভেবে কিন্তু ভোট দেবেন না। তারা ভোট দিলে নরেন্দ্র মোদী অমিত শাহকে দেখে ভোট দেবেন, তারা ভোট দিলে তৃণমূল কংগ্রেসের প্রতি ক্ষোভে ভোট দেবেন, তারা ক্ষোভ দিলে বঞ্চনার প্রতি তাদের বিক্ষোভ জানাতে তারা ভোটটা দেবেন। সুতরাং তার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের এই ক্ষোভ বিক্ষোভের কোনো রকম কোনো জায়গা নেই। এবং সেই ক্ষোভ বিক্ষোভটাও যেটা বলছি যে অনেক বড় বড় মিডিয়া হাউস হয়তো দেখাচ্ছে যে বিজেপিতে দারুণ তালগোল লেগে গেছে, সেটা হচ্ছে 20 থেকে 25টি আসন নিয়ে। এবং
আমরা যখন এই রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন এর ফলে বিজেপির ভোট হয়তো 3-4% স্লিপ করতে পারে। তার ফলে যেগুলো ক্লোজ মার্জিনের সিট আছে সেখানে বিজেপি বেশ কিছু আসন হারাতে পারে এবং সেই সংখ্যাটা 15 থেকে 20 বা 25টি হতে পারে। অন্যদিকে যেখানে বিজেপির খুব বড় মার্জিনে জেতার কথা ছিল সেখানে মার্জিন কিছুটা কম হতে পারে, কিন্তু তাতে ওভারঅল পশ্চিমবঙ্গের যে সিনারিওটা রয়েছে বা আমরা যেভাবে প্রেডিকশনটা করছি সেই জায়গা থেকে কিন্তু বিজেপি খুব একটা বেশি স্লিপ করছে না। সুতরাং বিজেপির ক্ষমতায় আসা বা না আসা কিন্তু এই কর্মী সমর্থকদের ক্ষোভের উপর ডিপেন্ড করছে না। হ্যাঁ, সেটা হলে বিজেপির কিছুটা সাময়িকভাবে ক্ষতি হবে, কিন্তু সেই ক্ষতি এইটা কোনো সময় বিজেপির জায়গাটাকে একদমই ক্ষুদ্র পরিসরে নামিয়ে আসতে পারবেন না। এবার আরেকটা জায়গা হচ্ছে যে নেতারা দলত্যাগের হুমকি দিচ্ছেন, তারা অন্য দলে চলে যাবেন বলছেন। এখন অন্য দলে গেলেই কি আপনারা আপনাদের প্রিয় নেতাকে টিকিট দিতে পারবেন? কেননা অন্য দলেও তো প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং দল বদল করে অন্য দলে গেলেই কি টিকিট পাওয়াটা একদম বাধা থাকবে? একটা উদাহরণ দিই, তুষারকান্তি ভট্টাচার্য বহুবার দল বদল করলেন, তিনি কংগ্রেস থেকে তৃণমূলে এলেন, তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, বিজেপি থেকে তৃণমূলে গেলেন, অনেক কিছু করলেন, শেষ পর্যন্ত দিন টিকিটটি পেলেন। সুতরাং টিকিট ওইভাবে হয় না, টিকিট পাওয়ার জন্য অনেক ক্যালকুলেশন থাকে এবং সেখানে যারা টিকিটটা সিদ্ধান্ত নেন তারা কিন্তু সেইটা শারীরিকভাবে দেখেন। দল বদল করব এটা বোধহয় টিকিট পাওয়ার জন্য কোনো একটা সলিউশন নয়। এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু আরেকটি বড় জায়গায় ইঙ্গিত দিচ্ছেন যে আজকে আপনাদের যারা বলছে যে আপনার প্রিয় নেতাটি টিকিট পাননি, আপনার প্রিয় নেতৃত্বে টিকিট পাননি এবং সেই কারণে আপনি দল বদল করে আমাদের দলে চলে আসুন, এতদিন কি আপনাদের দিকে তারা ফিরেও তাকাতো? না এই কারণেই, কারণ আমাদের সেই রাজনৈতিক ইম্পর্টেন্স থাকতো না। আজকে এই রাজনৈতিক ইম্পর্টেন্সটা শুধুমাত্র এসেছে আপনারা বিজেপিটা করছেন বলে, এবং বিজেপি কিন্তু ক্রমশ সংঘবদ্ধ শক্তি হিসেবে দেখা দিচ্ছে, যে সংঘবদ্ধ শক্তিকে কিন্তু ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল এবং সংযুক্ত মোর্চা, যে কারণে আলাদা আলাদা লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম লড়লেও এবারে লড়ার সাহস দেখায়নি, তারা জোট করতে বাধ্য হচ্ছে। শুধুমাত্র সেই জোটই নয়, তারা ধরে এনেছে আইএসএফ কেও। সুতরাং এই সবাই মিলে কিন্তু বিজেপিকে হারানোর চেষ্টা করছে। এবার এই জায়গাটা থেকে বুঝতে হবে যে বিজেপি এখানে ইউনাইটেড আছে বলেই কিন্তু এই দলেরা ভয় পাচ্ছে এবং আপনাদের সঙ্গে এসে যোগাযোগ করছে। যে মুহূর্তে বিজেপি আবার ছত্রখান হয়ে যাবে এবং বিজেপির সেই সংগঠিত শক্তি চলে যাবে, সেইখানে কিন্তু আর আপনাদের সেই রাজনৈতিক মর্যাদা থাকবে না, যেটা এতদিন ছিল না। এতদিন যে নির্বাচন গেছে সেখানে বিজেপি কত পার্সেন্ট ভোট পাবে এটা নিয়েই কেউ আলোচনা করতো না। আজকে বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না এইটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে, এটা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে। এখন আরেকটা জায়গা হচ্ছে যে আপনাদের এই ক্ষোভ বিক্ষোভ যদি হয়, যেটা আমাদের অনেকেই জানতে চাইছেন, এই যে ক্ষোভ বিক্ষোভের জন্য যে আলটিমেটলি বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে কি হবে, এটা আমরা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে এটাতে বিজেপির যেটা সেন্ট্রাল লিডারশিপ তাদের কোনো ক্ষতি নেই। ধরুন এইসব ক্ষোভ বিক্ষোভের কারণে বিজেপি আলটিমেটলি বাংলায় ক্ষমতায় এলো না, বাংলায় এখন সেন্ট্রাল লিডারশিপ এত সময় দিচ্ছেন বা এত কিছু দায়িত্ব কেন নিচ্ছেন? কেননা বাংলায় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এতদিন কি বিজেপির এই জায়গাটা ছিল? বিজেপি বাংলায় আছে, প্রার্থী দিতে হবে, এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এই জয়ের ব্যাপারে ঝাঁপানো, সেন্ট্রাল লিডারশিপের এইবার বারবার আসা, এই জিনিসটা তারা কোনোদিন করেননি, কেননা বাংলায় সেই সম্ভাবনা ছিল না। এই বছরই সম্ভাবনা তৈরি হচ্ছে, তারা সেইভাবে ঝাঁপাচ্ছেন। সুতরাং আগামী দিনে সেই সম্ভাবনা যদি শেষ হয়ে যায় এবং বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়ে, বাংলায় বিজেপির ভবিষ্যৎ বন্ধ হয়ে যায়, তাহলে সেন্ট্রাল লিডারশিপ এখান থেকে মুখ ফিরিয়ে নেবেন। অন্যদিকে যারা রাজ্য নেতা বা শীর্ষ নেতা আছেন তারা কিন্তু একটা নিরাপত্তা পাবেন, বা অনেকে হয়তো দল বদল করে তখন অন্য শিবিরে চলে যাবেন। পড়ে থাকবেন কারা? সাধারণ কর্মী সমর্থকরা, যারা এতদিন বুক চিতিয়ে লড়াইটা করছিলেন অন্যান্য দলের বিরুদ্ধে। এখন তাদের হাতে দুটি অপশন থাকবে, এক, তাদেরকে কিন্তু মাথা নিচু করে সেই সব দলে যোগদান করতে হবে, কেননা তারাই ক্ষমতায় আসবেন এবং সেইখানে কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তিই থাকবে। অন্যদিকে যদি সেই মাথা নিচু করে অন্য দলে যাওয়ার সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু বদলা হতে পারে কোথাও একটা, কেননা বারবার কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভয়ঙ্কর খেলা হবে। এবং আমরা গতকালই সুন্দরবনের এক ভদ্রলোক ফোন করেছিলেন, আমরা নাম ডিসক্লোজ করতে চাই না, তিনি রীতিমতো আতঙ্কিত যে যেভাবে এখনই সন্ত্রাস তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সাজেস্ট করেছিলাম যে অবশ্যই পুলিশ পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের সঙ্গে তারা যোগাযোগ করুন। এখন একটা সন্ত্রাসের বাতাবরণ রয়েছে এবং হুমকি দেওয়া হচ্ছে যে ভোটে একবার শুধু জিততে দাও, তোমাদের দেখে নেওয়া হবে, এই ধরনের কথা নাকি উঠে আসছে। সুতরাং এইটা যদি ভোটের আগেই হয়, যদি ক্ষমতায় আসা হয়, তাহলে এই জিনিস আরও বাড়তে পারে, এমনটাই আতঙ্কিত রয়েছে। সেদিনকে কি আপনি ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন বলে আপনাকে ফুলচন্দন পাতা দিয়ে কেউ পুজো করবে? প্রশ্নটা তুলছেন কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা, আপনারাও সেই ব্যাপারটা ভাববেন। আর যদি বিজেপি চলে আসে ক্ষমতায়, এই ক্ষোভ বিক্ষোভের পরেও যদি মানুষ ভোটটা দেন যারা বিজেপি সমর্থক, বিজেপি কর্মী,
যে প্রার্থী পছন্দ হয়নি সেটা নিয়ে ক্ষোভ দেখিয়েছি এবং সেটার পরিপ্রেক্ষিতেও আমরা ভোট দিয়েছি। এখন ক্ষমতায় আছে আপনার দলই, সেখানে কিন্তু দলের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেটা কিন্তু সংশোধনের একটা জায়গা থাকবে এবং আপনারা যদি সেই জায়গাটা বলেন তখন গুরুত্ব দিয়ে সেই জায়গাটা অবশ্যই ভাবা হবে। কিন্তু দল যদি ক্ষমতায় নাই আসতে পারে তখন কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভের আর বোধহয় কোনো দাম থাকে না। সুতরাং সব মিলিয়ে যদি জিস্ট করি টোটাল আলোচনাটা, সেটা দাঁড়াচ্ছে যে এই যে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে এটা হচ্ছে কতিপয় সিটে, সেটা 20-25টির বেশি নয়, এবং এই ক্ষোভ বিক্ষোভটি রয়েছে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তাদের প্রিয় নেতা নেত্রীকে প্রার্থী হিসেবে না দেখার জন্য। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা নিয়ে এমন কিচ্ছু এফেক্ট নেই। যারা ডিসাইডেড এবার বিজেপিকে ভোট দেবেন, তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন বা সংযুক্ত মোর্চার বিরুদ্ধে ভোট দেবেন, তারা কিন্তু ডিসাইডেড, তাদের কোনো এই ধরনের ঘটনা প্রভাবিত করবে না। শুধুমাত্র প্রভাবিত করতে পারে কর্মী সমর্থকদের, এবং সেই কর্মী সমর্থকদের সেই ক্ষোভের জায়গা থেকে হয়তো বিজেপির ভোট কিছুটা কমতে পারে। প্রতি সিটে অন অ্যান অ্যাভারেজ সেটা 2-4% বেশি নয়, এবং তার ফলে যেটা হবে বিজেপি বেশ কিছু সিট লুজ করতে পারে, 20-25টি সিট লুজ করতে পারে। কিন্তু ক্ষমতায় আসার যে জায়গাটা আছে সেটা এমন কিছু পরিবর্তন হবে না। বিজেপির বেশ কিছু আসনে মার্জিন কমতে পারে, কিন্তু তার ফলে সেই আসন সংখ্যার যে বিশাল হেরফের হবে তা কোনো মতেই হবে না। এবং সব থেকে বড় কথা, যদি এই কর্মী সমর্থকরা বিজেপির সাথ না দেন, বিজেপি যদি ক্ষমতায় না আসেন, এতদিন যারা বিজেপিটা প্রকাশ্যে করেছেন এবং বিরোধী দলের যারা প্রতিপক্ষকে দেখে নিয়ে সেই জায়গাটা করেছেন, তাদের প্রতিবাদ করেছেন, তারা কিন্তু মাঠ হয়ে আছেন। তাদের উপর কিন্তু একটা বড়সড় আক্রমণ বা দলবদলের চাপ কিন্তু নেমে আসতে পারে। এই জায়গাটায় উঠে আসছে, এবং সেই জায়গাটায় বোধহয় কোথাও গিয়ে কর্মী সমর্থকরা বুঝতে পারছেন ধীরে ধীরে, এবং তার ফলে সেই ক্ষোভ বিক্ষোভ প্রশমিত হচ্ছে। এবং ক্ষোভ বিক্ষোভ প্রশমিত হওয়ার পরে আলটিমেটলি হয়তো দেখা যাবে ভোটের আগে, এখনো বেশ কিছুদিন সময় আছে, কারণ 8 দফায় নির্বাচন হবে, শেষ নির্বাচন হবে 29শে এপ্রিল। এখন অনেকটা সময় রয়েছে, নিশ্চয়ই বিজেপির রাজ্য নেতা যারা রয়েছেন তারা এই জায়গাটা নিয়ে কথা বলবেন এবং কর্মীদের এই ক্ষোভ বিক্ষোভের জায়গাটা মিটিগেট হবে। আর যদি না হয়, রাজনৈতিক বিশেষজ্ঞরা একদম দেওয়াল লিখন স্পষ্ট করে দিচ্ছেন, বিজেপির কাছে বাংলায় এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্স। যদি বিজেপি এই জায়গা থেকে ক্ষমতায় আসতে পারে, যারা বিজেপিকে ভালোবাসেন, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছেন, তাদের কিন্তু ভবিষ্যতে আর বোধহয় ক্ষমতায় আসার সুযোগ হবে না, যদি এবারের সুযোগটা তারা হারান। কেননা যেটা আমরা দেখেছিলাম 2016 নির্বাচনে বামফ্রন্ট কংগ্রেস জোট, অনেক আশা নিয়ে তারা জোটবদ্ধ হয়েছিলেন, কিন্তু সেই জোট যখন ক্ষমতায় আসেনি, কিছুদিনের মধ্যে ছত্রাখ্যান হয়েছিল এবং তাদের ভোট ব্যাংক ড্রপ করতে করতে আজকে কোথায় চলে গেছে। আজকে তাদের মরিয়া হয়ে কিন্তু নিজেদের বামফ্রন্ট কংগ্রেস জোটের বাইরেও আইএসএফকে ধরতে হচ্ছে, ধরে একটা ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টা করতে হচ্ছে। বিজেপির ভোট ব্যাংকও কিন্তু একসময় এই জায়গাতেই ছিল, অনেক কষ্ট করে আজকে সেটা জাম করে কিন্তু ক্ষমতায় আসার জায়গায় কাছাকাছি এসছে। কিন্তু যে মুহূর্তে মানুষ আপনাদেরকে ভোট দিয়ে ওই জায়গায় পৌঁছেছে, আপনাদের উপর এক্সপেকটেশন রেখেছে, সেই এক্সপেকটেশন যদি কোনো কারণে ফুলফিল না হয়, সেই ভোট ব্যাংক কিন্তু আবারও ভাঙতে বাধ্য। সেটা অন্য কোনো শিবিরে চলে যাবে, সেটা শাসক শিবিরে যেতে পারে, সেটা সংযুক্ত মোর্চা শিবিরে যেতে পারে, কিন্তু বিজেপির জায়গায় বোধহয় আর থাকবে না। এবং সেই জায়গায় তখন বোধহয় আর ক্ষোভ বিক্ষোভ দেখানোর জায়গাটা তো আপনারা বোধহয় থাকবেন না, এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুতরাং সব মিলিয়ে এই জায়গাটা খুবই ট্রিকি জায়গায় চলে আসছে। বিজেপির কর্মী সমর্থকরা এই ক্ষোভ বিক্ষোভ নিজেদের মনে চেপে রেখে ভোটটাকে কতখানি সুসংবদ্ধভাবে করতে পারে তার উপর অনেকটা ইকুয়েশন নির্ভর করছে, কিন্তু সেটা বিজেপির জয়ের পরিধি বাড়াবার ক্ষেত্রে, বিজেপির জয় আটকাবার জন্য নয় বোধহয়, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের লাইক করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। কালকে আবার আমাদের পরবর্তী দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা নিয়ে ফেরত আসছি সকাল 9টায়। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।